Recording in progress. দেখা যায় না? স্যার দেখা যায়। দেখেন একটা কোশ্চেন দেখেন। দেখেন কোশ্চেন দেখেন একটা কোশ্চেন দেখেন একটা এটা ট্রান্সফার পার্সেন্টের কোশ্চেন দেখেন। এই কোশ্চেনটা আপনারা ইয়ে করে নেন, এই মোবাইলে ছবি তুলে নেন, তারপরে আমরা করতে হবে আমাদেরকে, বুঝছেন? মানে যেটা করতে হবে তাই ছবি তুলে নেন, ঠিক আছে? বুঝতে পারলেন? জি স্যার। তুলছেন? কি তোলা হয়েছে? জি স্যার। জি উঠাইছি। হ্যাঁ কি বলেন? উঠাইছি স্যার, ছবি উঠাইছি। ছবিতে এক প্রোডাক্ট তোলেন না, প্রোডাক্ট তুলছেন? প্রোডাক্ট তুলেন না। তুলছেন পুরোটা? এ বি সি তিনটা কোশ্চেন ছিল, তিনটা কোশ্চেন তোলা হয়েছে, তিনটা কোশ্চেন তোলা হয়েছে। তিনটা কোশ্চেন নাকি? সি পর্যন্ত তোলা হয়েছে, সি পর্যন্ত না? ঠিক আছে, আসেন। কোশ্চেনটা দেখি আমরা, দেখেন ট্রান্সপাইসে মূল ইস্যু হলো তিনটা পার্টি থাকবে কটা আমাদের? পার্টি থাকবে কটা? হ্যালো, ট্রান্সপাইসে পার্টি থাকবে কটা? বুঝতে পারিনি। দুইটা। হ্যাঁ কটা? স্যার দুইটা স্যার। মেইন হলো দুটো, প্লাস একটা থাকবে, একটা থাকবে কি, একটা হলো বায়ার, একটা সেলার। ট্রান্সফারি, তাই না? ট্রান্সফারার হলো সেলার, ট্রান্সফারি হলো বায়ার, দুটো মেইন। একটা থাকবে কি বলছিলাম, কি মেইন হেড। কোথায় বলতে বুঝেন না আপনার? কেন আপনাদের একটা গ্রুপ থাকবে না? গ্রুপ থাকবে না, থাকবে না? জি স্যার। মেইন গ্রুপটা দেখেন 45 গ্রুপ, তিনটা পার্ট বলছিলাম আমি। জি স্যার। তাহলে আপনারা পড়ার সময় বলেন বুঝছি, পরে বলতে পারেন না কথা, তো কেমনি হবে? মেইন দুইটা, তার সাথে সাথে গ্রুপের একটা রোল থাকতে পারে, বলছি না? জি স্যার। জি স্যার। তাহলে আপনি দুটো গ্রুপ নিয়ে বসে থাকেন, আপনারা বলতে পারেন না কথাবার্তা, তাহলে পরীক্ষা হলে কি করবেন বসে বসে? দেখেন কি বলছে। তাহলে প্রথমে যে কাজটা করা লাগবে, তিনটা গ্রুপ, দুটা মেন গ্রুপ, একটা গ্রুপ বোর্ড, তিনটা গ্রুপকে প্রথমে আইডেন্টিফাই করা লাগবে। আপনাদের গ্রুপ তিনটা আইডেন্টিফাই না, বায়ার কে, সেলার কেটা, বা ট্রান্সফারি কেটা, আর মূল গ্রুপ কে,
হ্যাঁ, কার আন্ডারে কন্ট্রোল আছে, তিনটা যদি আইডেন্টিফাই না করতে পারেন তাহলে কিন্তু ট্রান্সফার প্রাইসিং পারবেন না করতে, ট্রান্সফার প্রাইসিং পারবেন না, মাথায় রাখবেন। তিনটা গ্রুপ, মূল গ্রুপটা কি, কার আন্ডারে পুরো কন্ট্রোল আছে, নাম্বার 1, নাম্বার 2 সেলার কেটা, সেলার ট্রান্সফারার কেটা, নাম্বার 2 3 হলো বায়ার কেটা, ট্রান্সফারি কেটা। তিনটা জিনিস আপনাকে প্রথমে আইডেন্টিফাই করে নেওয়া লাগবে। ক্লিয়ার, বুঝতে পারলেন? আচ্ছা, স্যার কোশ্চেনটা পড়ার সময় আইডেন্টিফাই করে নিতে হবে। The DEFCO division of Gano Corporation requests its other division which operates at capacity for supply of electric fitting 71726. প্রথম লাইনটা কিন্তু ভেরিফাইটা, প্রথম লাইনে বুঝতে হবে আপনার সেলারকে, বায়ারকে এন্ড মেইন এটা গ্রুপটাকে কি ট্রান্সফার করবে, কি বাইসেল হবে, হ্যাঁ, এবং তার ক্যাপাসিটি কি আছে কি নাই। চারটা জিনিস প্রথম লাইনে, চারটা জিনিস বলে দিচ্ছে। বলেন এখানে সেলারকে, বায়ারকে, আর মূল কোম্পানিকে, মূল গ্রুপটাকে, হ্যাঁ, মূল গ্রুপটাকে সেলার হচ্ছে অ্যাজাক্স, আর বায়ার হচ্ছে ডেফকো, আর মূল হ্যাঁ। গ্রুপ হচ্ছে গানকো। জ্ঞানকর, ভেরি গুড। সেলার অ্যাজাক্স, তার মানে ডেফকো অ্যাজাক্সকে রিকোয়েস্ট করছে, হ্যাঁ, তার মানে অ্যাজাক্স হলো সেলার, ভেরি গুড, ট্রান্সফারার, আর ডেফকো হলো বায়ার বা ট্রান্সফারি, আর মূল গ্রুপটা হলো মানে দুটো ডিভিশনের মালিকটা হলো গানো কর্পোরেশন, গানকো কর্পোরেশন, ভেরি গুড, রাইট। তিনটা জিনিস হলো। 4 নম্বর জিনিস বলছিলাম, তারা কি প্রোডাক্ট বাইসেল করবে, ট্রান্সফার করবে, কি প্রোডাক্ট করবে বলেন? প্রোডাক্ট হচ্ছে প্র্যাকটিক্যাল ফিটিংস। ইলেকট্রিক্যাল ফিটিং, প্র্যাকটিক্যাল কথা বলছিলাম। ও স্যার ওই দেখা যাচ্ছে না, ইলেকট্রিক্যাল। জি স্যার, ইলেকট্রিক্যাল। ইলেকট্রিক্যাল ফিটিংস নাম্বার 1726 নাম্বারটা, জি স্যার। ইলেকট্রিক্যাল ফিটিংস নাম্বার 16726 হয়েছে। 3 নাম্বার পয়েন্ট পেলাম। চারটা আরেকটা পয়েন্ট বলা আছে, কি বলছে? কি বলছে? which operates at capacity, which operates at capacity, কি মানে কি বলছে এটা? which operates at capacity মানে বুঝেন না বুঝে বলেন, বলে দিই আমি, সমস্ত করলাম আপনি। স্যার বলেন। অ্যাপারেল ক্যাপাসিটি মানে ফুল ক্যাপাসিটিতে, মানে অ্যাজাস কর্পোরেশন যদি সাপ্লায়ার, সে ফুল ক্যাপাসিটি রান করতেছে, তার মানে একটা আইডল ক্যাপাসিটি নাই, এটা বুঝেছি। ক্লিয়ার আছে এবার? জি স্যার। দেন কি বলছে, ধ্যান পেয়ে গেলাম, বায়ার সেটআপ পেয়ে গেলাম। অ্যাজাস ডিভিশন সেলস ইজ পার্ট টু ইস রেগুলার কাস্টমার ফর 7.50, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা আমরা তাহলে ইয়েতে চলে যাই, কোশ্চেন সবার কাছে আসছে, আমরা ইয়েতে চলে যাই, কি বলে এই এক্সেল শিটে চলে যাই আমরা, ঠিক আছে? এটা বন্ধ করে দিই, বন্ধ করে এক্সেল শিটে আসেন। আসেন অঙ্কগুলো দেখেন। তার মানে এখানে মেল গানকো কর্পোরেশন, তাই তো? কর্পোরেশন, এরা সেলার হলো ডেফকো, হ্যাঁ, অ্যাজাক্স, বায়ার হলো ডেফকো, ঠিক আছে? আর পার্ট সেল করবে ইলেকট্রিক ইকুইপমেন্ট, ওয়ান সেভেন কি ছিল ইলেকট্রিক ইকুইপমেন্ট, পার্ট সেল ইলেকট্রিক ইকুইপমেন্ট 1726, তাই তো? নাম্বার হলো 1726, এই সেল করবে, এলো সেলার, সেলার কে, ডেফকো সেলার তো না, ঠিক আছে, অ্যাডজাস্ট তো, ঠিক আছে, সেলার, এই ছিল সেলার, সেলার, আর এলো বায়ার,
আর সেলার বলছে এর ক্যাপাসিটি রান করতে, তার মানে এর কোনো আইডল ক্যাপাসিটি নাই। ঠিক আছে, দেন কি বলতে খেয়াল করেন আপনাদের ইয়ারা দেখেন ডেপকো অপারেটর, তারপরে বলছে Ajax division says this Ajax division says this product, এখানে বলছে কি বলছে part 2 is regular customer at 7.50 each. Ajax normal selling price বলছে 7.50 is, ঠিক আছে, is selling price by the মানে outside the group সে 7.5 সেল করছে, আর একটা বলে দিয়েছে সে তার কোনো আইডল ক্যাপাসিটি নাই, ঠিক আছে। এই হলো মূল কথা, এটা হচ্ছে অবস্থা। তারপর কি বলতে খেয়াল করেন, ইজ ডেপকো অপারেটস এট 50% ক্যাপাসিটি। দেন ডেপকো সমস্যা হলো এলো এট ক্যাপাসিটি আপনি 100% ক্যাপাসিটি রান করতেছে, তার আইডল ক্যাপাসিটি নাই। আর ডেপকো রান করতে 50% ক্যাপাসিটিতে, 50 ক্যাপাসিটি রান করতেছে ডেপকো। দেন কি বলছে দেখেন, is willing to pay টাকা 5 this fittings, সে বলতেছে 5 টাকা করে সে দাবি করতেছে, বাই প্রাইস 5 টাকা দাবি করতেছে, ঠিক আছে, দাবি করতেছে। দেন কি বলতে খেয়াল করে দেখেন, ডেপকো will put this fitting, ডেপকো কি করবে দেখেন, ডেপকো কি করবে কাজটা দিয়ে কি করবে, put this fitting into a brake unit which manufactures on essentially a cost basis for a commercial jet plane manufacturer. সেই করে কি ডেপকো এই পার্টসটা নিয়ে একটা ব্রেক ইকুইপমেন্টে সে ইউজ করে, যেটা কমার্শিয়াল জেট প্লেনে সে সেল দেয় অন কস্ট বেসিসে। হ্যাঁ, তার মানে তার সেলিং প্রাইস কিন্তু এটা দেওয়ার পরে একটা প্রোডাক্ট তৈরি করে, ব্রেক তৈরি করে, সেটার কস্ট বেশি দেয়, মানে কস্ট প্লাস কন্ট্রাক্ট, কস্টের উপরে একটা হয়তো বেনিফিট নিয়ে আসে, এভাবে সে তার সাপ্লাই করে। আচ্ছা, এই হলো তার সিচুয়েশন। আচ্ছা, দেন তারপর কি বলতে দেখেন, Ajax division produces electric fittings 7.26 at a variable cost of টাকা 4.25. আচ্ছা, the costing কত? Ajax এর যে তৈরি করে এটা ভেরিয়েবল কস্ট হলো কত? ভেরিয়েবল কস্ট কত বলছে কত? 4 টাকা 25 পয়সা কত? স্যার ভেরিয়েবল কস্ট 4 টাকা 25 পয়সা। 4 টাকা 25 পয়সা, রাইট, ভেরি গুড, 4 টাকা 25 পয়সা, যেটা আমরা ক্যাশ আউটলে বলছিলাম, তাই না? ভেরিয়েবল কস্ট পার ইউনিট, এই 4 টাকা 25 পয়সা। দেন কি বলতে খেয়াল করেন, the cost and selling price of the brake unit, brake মানে ডেপকো কি করে দেখেন, is as it being built by the ডেপকো division is, দেখেন তার যে কস্ট প্রাইস, ব্রেক ইউনিট সেলিং প্রাইস, কি করে দেখেন, সে করে কি কেন, এখানে লিখে নিই আমরা, কিছু ইকুইপমেন্ট পার্টস তৈরি করে, ইকুইপমেন্ট বাইরে থেকে ইকুইপমেন্ট কিনা লাগে, ওটার দাম হলো কত, ইকুইপমেন্ট কেনার দাম হলো কত বলছে, 22 টাকা 50 পয়সা করে, ঠিক আছে, ইকুইপমেন্ট। দেন তার কস্টিং কি হয়, সেই যে অ্যাজেক্স থেকে যে ইকুইপমেন্টটা যেটা কিনবে, হ্যাঁ, ট্রান্সফার ইকুইপমেন্ট, কস্টিং কিভাবে দেন, কস্টিং কিভাবে পড়ছে, 1726 যেটা কিনবে সে, বুঝছেন,
ওটা সে কস্টিং ধরছে, সে যে 5 টাকা চাইছে, সে কিনবে সে 5 টাকা, সে বলে 5 টাকা দাবি করে, 5 টাকা দাবি করছে না, এই 5 টাকায় ধরেছে যে তার কস্টিং দেওয়া আছে কত। কস্টিং বলে 5 টাকা কিনে তার কস্টিং কত পড়ে এই বলছে। দেন বলছে আদার ভেরিয়েবল কস্ট, খেয়াল করে দেখেন, আদার ভেরিয়েবল কস্ট পার ইউনিট কিন্তু লাগে, কত লাগে, 14 কত টাকা বলছে? 14 টাকা 14 টাকা, মানে একটা ব্রেক তৈরি করতে তার খরচ, বুঝছেন? দেন ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস, তার মানে ফিক্সড ওভারহেড, সবগুলো ওভারহেড সব মিলে আসে ধরছে 8 টাকা, ফুল কস্টিং হয়েছে, তাই না? 8 টাকা এই। দেন টোটাল হয় কত? টোটাল ফুল কস্ট সে ধরছে একটা ইউনিট তৈরি করতে, টোটাল ফুল কস্ট হয়, দেখেন খেয়াল করেন, যোগ করলে কত আসে? তার 49 টাকা 50 50 পয়সা করে তার ফুল কস্ট আসে, কস্টিং করে দেয় সেভাবে, বুঝছেন? এই হয় তার কস্টিং। এখন দেখেন ডেভকো believes the price concession is necessary to obtain the job. ডেভকো বলতেছে সেই কাজটা পাওয়ার জন্য এই প্রাইস কনসেশন যেটা বলছে 5 টাকা করে, এটা দরকার আছে। 5 টাকা এই কাজটা পাওয়ার জন্য প্রাইস কত দরকার, তার মানে সে বলছে, তার মানে কস্ট বেশি হতো, তো তার মানে তারে বিক্রি করতে হলে 50, তার মানে অ্যারাউন্ড 50 টাকার কাছাকাছি সেল করতে হবে, মানে হ্যাঁ, যেহেতু কস্ট বেশি সে সাপ্লাই দিবে, কস্ট বেশি সাপ্লাই দিলে এই অবস্থা হয়। তার মানে সে 5 টাকা না কিনলে কস্টিং বেড়ে যায়, কস্টিং বেড়লে কাজটা পাবে না, যেহেতু সে দেন আন্ডার ক্যাপাসিটি রান করতেছে, আন্ডার ক্যাপাসিটি রান করলে তার কিন্তু এই সেল না করলে তার লস হবে, ওভার কস্ট করে লস হবে, এই তার অবস্থা। হ্যাঁ, তার যুক্তি হলো আমাকে যদি এই কনসেপ্ট 5 টাকা না দেন তাহলে আমার লস হবে, তাহলে ওভারঅল কোম্পানি গানো কর্পোরেট ক্ষতিগ্রস্ত, এই তার কথা। ডেভকো believes the price, ভালো কথা, গানো মানে এই যে কর্পোরেশন, মানে গ্রুপ পলিসি কি আসছে, গ্রুপ বলতেছে দেন গানো uses return on investment and টাকা প্রফিটস in measuring division and divisional management performance, বুঝছেন? তবে ডিভিশন দুটো, একটা অ্যাজাক্স আর ডিভিশন, হ্যাঁ, আর একটা ডেভকো ডিভিশন, দুটো সেপারেট ডিভিশন। তাহলে গানো কর্পোরেশন ডিভিশন পারফরমেন্স অ্যাডজাস্ট পারফরমেন্স মেজার করে, বা ডেভকো পারফরমেন্স মেজার করে, অলওয়েজ তারা ওই সেন্টার হিসাবে ওই প্রফিট আফটার ট্যাক্স এন্ড রিটার্ন ইনভেস্টমেন্ট, এই দুটো ওই সেন্টার হিসাবে তারা ঠিক করে। হ্যাঁ, এই হলো অবস্থা। তাহলে নর্মালি ট্রান্সফার প্রাইসিং ক্ষেত্রে এটাই হয় যে না বললেও ধরে নিতে দেবেন যারা ওই ডলার ওই সেন্টার, সুতরাং প্রফিট ম্যাক্সিমাইজেশন তাদের উদ্দেশ্য, এটা বুঝে নিতে হবে, বুঝছেন? এটা বলুক না বলুক, ট্রান্সফার প্রাইসিং ক্ষেত্রে এটা অ্যাজাম্পশন যে অল প্রফিট সেন্টার পোস্ট ম্যাক্সিমাইজেশন হলো প্রত্যেক ডিভিশনের উদ্দেশ্য, ঠিক আছে? এর দ্বারা দেন তারপর কি বলতে হয়, রিকোয়ারমেন্ট এলো তার সিনারিও বুঝতে ক্লিয়ার সবার? গানোর উদ্দেশ্য কি, গানোর অবজেক্টিভ কি, গানকো অ্যাডজাস্টের কি উদ্দেশ্য, ডেভকোর কথাবার্তা কি, ক্লিয়ার? তিনটে পার্টি কার কি অবস্থার সময় ধারণা ক্লিয়ার? বলেন। জি স্যার। অবস্থার সময় ধারণা ক্লিয়ার না হলে পারবেন না কিন্তু অ্যান্সার করতে, ঠিক আছে? ক্লিয়ার সবার না? ফাইন। এখন তিনটা অবস্থান ক্লিয়ার হয়েছে আমাদের, এখন আসলে আমরা দেখি কোশ্চেন গুলা অ্যান্সার কি হবে। প্রথম কোশ্চেন দেখ কি বলছে, a recommendation as to the Alliance division should supply electric equipment number 1726 to the DEFCO ignoring income tax. প্রথম কথা হলো এটা কোনো অঙ্ক নাই, থিওরিক্যাল শুধু। এই সিচুয়েশনে অ্যাজাস কি গ্যারান্টর কাছে কাছে ডেভকোর কাছে রিকমেন্ড অ্যাজ টু দ্য অ্যাজাস ডিভিশন টু ডিভিশন ট্যাক্স ইগনোর করবেন, আপনি অ্যাজাস ডেভকোর সাথে এটা সেল করবে, যে অফারটা আছে
সেল করবে কি করবে না, জাস্ট সিম্পল কোশ্চেন। তাছাড়া বড় কোনো অঙ্ক করা লাগে না, এখানে জাজমেন্টাল বড় ইস্যু। এক এক কথায় answer। বলেন তাহলে যে যে প্রস্তাব দিয়েছে সেই প্রস্তাবটা অ্যাজাক্স রাজি হবে কি হবে না? বলেন প্রস্তাবটা কি বলেন দেখি, যা পড়ছে প্রস্তাবটা কি? তো প্রস্তাবটা হচ্ছে 5 টাকা করে না দিলে সে মার্কেটে সেল করতে পারবে না। মার্কেটের কথা বাদ দেন না, আপনার তো ডিভিশন অ্যাজাক্স আর ইন্টারনাল দুইটার মধ্যে আপনার বাই সেল কথা, তাই না? আমার কথা হলো যে তাহলে এই মার্কেটের কথা, ইন্টারনাল বাই সেল অ্যাজাক্স এবং ডেফকো, এই দুইটার মধ্যে যে এখন যে প্রস্তাবটা, কি প্রস্তাবটা দুইটার মধ্যে কে দেখে বলতে পারেন না? লেখা স্যার, হবে না। স্যার, ইনকাম ট্যাক্স। হ্যাঁ, ডেপকো 5 টাকা প্রস্তাব করছে। রাইট, এটাই প্রস্তাব। এটা দেখে বলতে পারেন না কেন? আপনার পোস্ট পরীক্ষা হলে কিন্তু পারবেন আপনারা এমসিকিউ। প্রস্তাবটা হলো ডেপকো অ্যাজাক্স থেকে এই প্রাইসটা 5 টাকা কেনার প্রস্তাব আছে, রাইট, এটাই প্রস্তাব। তাহলে প্রস্তাব বুঝলেন, প্রস্তাব এই হলে অ্যান্সার কি হবে? অ্যাজাক্স কি এই প্রস্তাবটা 5 টাকা রাজি হবে কি হবে না, এটা অ্যান্সার কোশ্চেন দিতে হবে। বলেন 5 টাকা ডেপকো যে প্রস্তাব ছিল 5 টাকা বাই করবে, অ্যাজাক্স কি এই প্রস্তাবে রাজি হবে কি হবে না? তারপরে প্রাইস, কাঁচার প্রাইস 5 টাকা হবে কি হবে না? বলেন হবে না, কারণ মার্কেট প্রাইস তো তার চেয়ে বেশি। স্যার হবে, কারণ ভেরিয়েবল কস্ট তো 4.25। তারপরে আচ্ছা, আর কোন ইয়ে আছে, যুক্তি আছে? বলেন, না থাকলে বলেন। যেহেতু অ্যাজাক্স অটোনোমাস, তাইলে সেক্ষেত্রে তো তার মার্কেট রেট বেশি হলে সে কেন ওখানে অ্যাকসেপ্ট করবে? সে তো রাজি হওয়ার কথা না। ঈশ্বর বারবার বলছিলাম আপনার গো ফর থিওরি যান। অটোনোমাস বডি প্রথমত যে পয়েন্ট ম্যাক্সিমাইজ করা লাগবে, হ্যাঁ, করা লাগবে। আপনার সিদ্ধান্ত দিবে অ্যাজাক্স, বুঝছেন? চিন্তা করবেন, সিদ্ধান্ত কে দিবে চিন্তা করবেন। সিদ্ধান্ত কার? অ্যাজাক্সের, ডেস্কো না গানকো? কার সিদ্ধান্ত এটা? অ্যাজাক্সের, রাইট। অ্যাজাক্স সিদ্ধান্ত দিবে, কি চিন্তা করবে? দেন ওর পয়সা চিন্তা করবেন অ্যাজাক্স, গানকো এন্ড ডেস্কো পয়সা চিন্তা মাথা রাখবেন না, মাথা রাখবেন অ্যাজাক্স যদি ছেলে চিন্তা করবে, সে তখন অ্যাজাক্স এমডি, মনে করেন আপনি অ্যাজাক্স এমডি হইয়া আপনি কি সিদ্ধান্ত নেবেন, এই চিন্তা করবে, এই চিন্তা করবে। আপনি এমডি যদি হন, আপনি দেখবেন যে আপনার পয়েন্ট ম্যাক্সিমাইজেশনটাই হলো মূল জিনিস। আমার ইয়ারেন্ডে যে আমার যে বস গানকো আমার পয়েন্ট দেখবে, তাই তো? পয়েন্ট দেখবে, তাহলে পয়েন্ট ম্যাক্সিমাইজেশন, তাহলে সে এমন কোনো সিদ্ধান্ত নিবে না যায় তার প্রফিট কমে যায়, ঠিক আছে? নিবে স্যার নিবে না, কারণ তার প্রফিট ম্যাক্সিমাইজ করতে হবে। আচ্ছা, তাহলে সে 5 টাকা করে যদি সে সিদ্ধান্ত নেয়, তাহলে প্রফিটে কোনো ইম্প্যাক্ট পড়ে তার প্রফিটে? তার অ্যাজাক্সের প্রফিটে এটা হিট করে, তার প্রফিট করে কমে যাবে। কেন করে? স্যার তার বর্তমান মার্কেট প্রাইস আছে 60 টাকা 50 পয়সা, তাহলে সে যদি 5 টাকা করে বিক্রি করে তাহলে প্রফিটটা 2.5 টাকা করে কমে যাচ্ছে। আপনার কথাটা, আপনার অ্যান্সারটা পারফেক্ট না। আপনার কথা কারেক্ট, অ্যান্সার কারেক্ট না। কারণ এই কারণে আপনি বুঝতে হবে কেন প্রফিট কমবে। প্রফিট কমবে কেন বলেন আপনি? আপনার 5 টাকা সেল করলে তো প্রফিট কেন কমবে বলেন? তার ভেরিয়েবল কস্ট 4 টাকা 25 পয়সা, কেন প্রফিট কমবে? ভেরিয়েবল কস্ট 60 টাকা 25 পয়সা, কিন্তু আমার সেল হচ্ছে 5 টাকা, তাহলে আমার এখানে হচ্ছে প্রফিট থাকে 75 পয়সা। কিন্তু আমি যদি 60 টাকা 50 পয়সা বিক্রি করি, তাহলে আমার প্রফিট আরো বাড়তেছে। আপনার কথাটা কারেক্ট, কিন্তু অ্যান্সারটা পারফেক্ট না। এর কারণ আপনি বলতে হবে তার এই যেটা অ্যান্সার, জি স্যার, 100% ক্যাপাসিটি রান করতেছে, তার আইডল ক্যাপাসিটি নাই। আইডল ক্যাপাসিটি তার মানে কি? আপনি যদি তার 5 টাকা করে সেল করতে হয়, তাহলে মার্কেটে সেল কমাই দিতে হবে, কমতে হবে না? স্যার তাহলে মার্কেট সেল কমাই দিতে হবে। হ্যাঁ, মার্কেট সেল কমাইলে তার 2.5 টাকা লস হয়।
ব্যাপারটা বুঝছেন? জি এই স্যার, জি কারণে স্যার। এই কারণে সে রাজি হবে না। আপনি তো অ্যান্সার কারেক্ট বলছিলেন কিন্তু রিজন বলতে পারেন নাই। আপনাকে তো এমসিকিউতে অ্যান্সার চাবে না, আপনি কেন সে সেল করবে না এই ধরনের উত্তর চাবে আপনার কাছ থেকে, বুঝছেন? আপনার সেল করবে না তার কারণ হলো তার 100% ক্যাপাসিটি রান করতেছে, তার আইডল ক্যাপাসিটি নাই। তার মানে আপনি যদি অ্যাজাস্ট যদি ডেস্কটপটা সেল করতে চায় তাহলে করতে হবে কি, তার মার্কেট সেল কমাই দিতে হবে, কমাই দিয়ে ডেস্কটপ কাছে সেল করা লাগবে, তখন তার আড়াই টাকা লস হবে। এটার জন্য যেমন অপরচুনিটি লস হবে আড়াই টাকা করে, এই জন্য সে অ্যাজাক্স এটা সেল করতে রাজি হবে না। ক্লিয়ার হয়েছে অ্যান্সারটা? জি স্যার। অ্যান্সার এইভাবে করা লাগবে, আপনাকে এভাবে আন্দে বলে হবে না কিন্তু। কারণ আপনাকে এমনি কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড ইয়েস নো দিবে না, কিন্তু পেঁচা দিবে আপনাকে, কেন করবে না, কেন করা লাগবে, এই ধরনের কোশ্চেন দিবে। আচ্ছা তাহলে এর অ্যান্সার হয়ে গেল, কিন্তু আমাদের এর অ্যান্সার হয়ে গেল। তারপর কোশ্চেন কি ছিল বলেন দেখি কেউ? বি কি ছিল? কি ছবি তুলছেন না? ছবি তুলছেন বলেন। স্যার ছবি তুলছি কিন্তু স্যার মাঝে যে লেখাটা উঠছে যার কারণে স্যার দেখা যাচ্ছে না। মাঝে লেখা তো ছবি কন্ডিশন ইয়ে মতো প্রশ্ন তুলে নেয়, প্রশ্ন আসে না, প্রশ্ন আসছে। হ্যাঁ কি বলেন, কি লাগছে? আপনার ইচ্ছাও নাই, শেখার ইচ্ছাও নাই, পড়ার ইচ্ছাও নাই আপনাদের। স্যার হ্যাঁ ছবি বলেন। স্যার a discussion as to whatever it should be to the short term economic advantage of the Ganco Corporation for the Ajax division to supply the DEFCO division with electrical fitting 1726 at Taka 5 each. Ignore income tax. স্যার পড়া শোনেন নাই? হ্যাঁ বুঝছি আমি। হ্যাঁ বুঝছি, এটা হলো খেয়াল করেন, সে বলছে a discussion as to whether it should be to the short-term economic advantage of the Ganco Corporation for the other division to supply the DEFCO division with electrical fittings 1726 of Taka 5 is ignore income tax. তার মানে ওভারঅল কোম্পানি, দেখেন গানকো মানে ওভারঅল কোম্পানি, তাই তো? ওভারঅল কোম্পানির জন্য সে যদি 5 টাকা করে যদি এগার ডিভিশন 5 টাকা করে যদি সেল করতে তাহলে এটা দিস অ্যান্সার ফ্রম কার পার্সপেক্টিভ, এটা বলেন দেখি কেউ, কার জন্য, কোন কার মাথা ব্যথা এখন সে সিদ্ধান্ত দেবে কি এখন? সিদ্ধান্ত কে দিবে এখন? গানকো কর্পোরেশন সমন্বয় করবে স্যার, এখন অজয় কর্পোরেশন অ্যাজাক্স কর্পোরেশন যা সিদ্ধান্ত নেবে। এটা মাথা ব্যথা গানকোর এটা সিদ্ধান্ত দিবে কেন? যেহেতু গানকোর সুবিধা হয়ে যায়, গানকো মানে ওভারঅল কোম্পানি, সেটা বলছে 5 টাকা করে যদি ডিসিশন নেওয়া হয় তাহলে ওভারঅল গানকোর জন্য ওভারঅল শর্ট টার্ম বেনিফিট হবে কিনা। গানকো মানে কি গ্রুপ, সিদ্ধান্ত দিবে গ্রুপের সিদ্ধান্ত, এটা তার মানে গোল কনফারেন্স কথা বলছে, গোল কনফারেন্স ওভারঅল পুরো গ্রুপের লাভজনক কিনা এটাই বলছে, শর্ট টার্মে এটা বলছে। কোশ্চেন বোঝা গেছে? জি স্যার। কোশ্চেন না বুঝে আপনাকে উত্তর দিবেন, আপনারা কোশ্চেনে বুঝে না ঠিক মতো, কোশ্চেন পয়েন্ট ভালো লাগে। আপনার বললাম যে ছবি তুলেন না, প্রশ্ন রাখেন না, তাহলে কেমনি হবে আপনাদের দিয়ে? কি বলছে? a discussion as to whether it should be to the short term economic advantage of the Ganco Corporation, বলে দিচ্ছে গানকো কর্পোরেশন এটা তার জন্য ইকোনমিক অ্যাডভান্টেজ হবে কিনা, তারপর সিদ্ধান্ত তার গানকোর জন্য।
তাই না? Corporate for the Ajax division to supply the depot division with electric equipment of 5 each, তার মানে 5টা ডিভিশন যদি নেয়, হ্যাঁ, গ্রুপ, তাহলে পুরো গ্রুপের জন্য এটা লাভজনক কিনা। দিস ইজ ফর গোল কনগ্রুয়েন্ট ডিভিশন, গোল কনগ্রুয়েন্স এন্ড কন। 5টা এজেন্ট যদি 5 টাকা করে সাপ্লাই দেয়, খেয়াল করে দেখেন, সাপ্লাই দেয় ইয়েকে, ডেফকোকে, তো পুরো গ্রুপের জন্য এটা লাভজনক হবে কি হবে বলেন এবার। হবে না হবে না? স্যার পুরো গ্রুপের জন্য লাভজনক হবে না স্যার। কেন হবে না? স্যার কারণ অ্যাজাক্স কর্পোরেশনের তো স্যার প্রফিট তাহলে কমে যাবে স্যার। হ্যাঁ, তারপরে ডেপকো কিছু হবে? এটা যদি না দেয় ডেপকো তো তার প্রোডাকশন বন্ধ হয়ে যাবে, বন্ধ হবে না? স্যার প্রোডাকশন বন্ধ হয়ে যাবে। বড় বন্ধ হলে গ্রুপের লাভ হবে লস হবে কিছু? তাহলে পুরো গ্রুপের লস স্যার। কি লস? লস কি আছে বলেন? আপনি লস না বুঝেন তাহলে আপনি বুঝবেন কি করে যে এটা লাভজনক হবে কি হবে না? আপনি বুঝলাম, ঠিক আছে, এখানে অ্যাজাক্স লস করবে কত করে? এই 5 টাকা করে সেল করে, এতে লস হবে কত? 2 টাকা 50 পয়সা লাভ, কত? 2.5 টাকা। এর লস হবে, ঠিক আছে। তা এর লস হওয়া মানে পুরো গ্রুপের লস হবে, ঠিক আছে? ঠিক আছে, ভুল বললাম? ঠিক আছে স্যার। অ্যাজাক্সের 2.5 লস হবে মানে পুরো গ্রুপ 2.5 লস হবে, ঠিক আছে? স্যার আচ্ছা, সাপ্লাই দেয়, হ্যাঁ, আর যদি সাপ্লাই দিলে আপনি বললেন যে পুরো গ্রুপের লস হবে, এটা সাপ্লাই না দেয় তাদের সাপ্লাই দিলে ওর কি হবে? ও তো প্রোডাকশন করে 1 টাকা করে সেল দিবে, তাই না? কস্টে সেল দিবে, ঠিক আছে। আর না দেয় লস হবে না, ঠিক আছে, লস হবে না। তাহলে কি হবে? ডেফকোর না দিলে অ্যাজাক্স থেকে লস হচ্ছে না, ভালো কথা। ডেফকোর কোন লস হবে কি হবে না? দিলে কি হবে, না দিলে কি হবে? দিলে হবে কি, খেয়াল করেন, দিলে হবে কি 2.5 টাকা করে লস হচ্ছে অ্যাজাক্স, ঠিক ভালো কথা। না দেয় তাহলে অ্যাজাক্স লস হওয়া মানে পুরো গ্রুপের লস হবে, ঠিক আছে, ফাইন। আর যে না দেয়, না দিলে অ্যাজাক্স লস হচ্ছে না, ঠিক আছে, ভালো কথা। ডেফকোর কি হবে তাহলে? না দেয় ডেপ করে লস হবে, ম্যানুফ্যাকচার থাকবে না স্যার। কি লস হবে? প্রোডাকশন প্রোডাকশন বন্ধ হয়ে যাবে, কস্ট বেড়ে যাবে স্যার। হ্যাঁ, কি কস্ট বেড়ে যাবে, উৎপাদন থাকবে না। কি করে পারবে? তা প্রোডাকশন তো বন্ধ হয়ে যাবে, কয় পারলো কোন দিকে? আবার সে তো 49 পয়সা করে সেল দেয়, এক কস্ট সেল দেয় বলছে না, এক কস্ট সেল দেয়, এটাতে সেল দেয়, এই টাকা সেল দেয়। তাহলে সে তো সাপ্লাই না দিলে সে প্রোডাকশন বন্ধ হয়ে যাবে। বন্ধ করে দেয় সে, তাহলে এই পুরো গ্রুপের ডেফকোর লস হলে পুরো, তাহলে যদি না দেয় লস নাই, ঠিক আছে, ভালো কথা। তাহলে ডেফকোর কি লাভ লস দিতে হবে না দিলে? পুরো কোম্পানি তো বন্ধ হয়ে যাবে। বন্ধ লস কি হবে? গ্রুপের লস হবে কি? গ্রুপের লস হবে। কেন লস হবে? স্যার লস হবে এখানে কারণ যে ডেপকো প্রোডাকশন বন্ধ, তাহলে তো তার ফিক্সড এক্সপেন্স যেগুলো সেগুলো তো হবেই। তো ভেরি গুড, দ্যাট ইজ আনসার, দ্যাট ইজ আনসার। তার অ্যানসার এটাই। তার মানে সে প্রোডাকশন না দেয়, এ ফিক্সড কস্ট 8 টাকা পার লস হবে, ফিক্সড পার লস হবে আপনাদের। তাহলে যদি আপনার, আপনি গ্রুপের পক্ষ বলতে না, যদি সাপ্লাই দেয়, খেয়াল করে দেখেন, সাপ্লাই দিলে আপনার লস হবে 2.5 টাকা করে, লস হবে ফ্রম ইয়ে থেকে, এই অ্যাজাক্স থেকে। বাট লাভ হয়, বেনিফিট হবে এই 8 টাকা আসে, ফিক্সড 8 টাকা রিকভার হবে।
এরা যদি সাপ্লাই না দেয় 8 টাকা ইনকার হবে, বুঝছেন? তার মানে আলটিমেটলি যে সাপ্লাই দেয় তাহলে গ্রুপের 5.5 টাকা গ্রুপের লাভ হবে। এই যে অ্যান্সার। বুঝতে পারলেন জিনিসটা? জি স্যার। দেখছেন? তাহলে এইভাবে অ্যান্সার করা লাগবে আপনাকে। এমসিইউ কিন্তু ভেরি টাফ, বারবার বলতেছে। দেখছেন? অ্যান্সার মানে ছোট, আপনি যদি সাপ্লাই দিলে আইটা লস ভালো কথা গ্রুপ এর, আর তুমি কিন্তু ডেফ কোর 8 টাকা যে ফিস রিকভারি ফিস 8 টাকা পুরোটা হবে। হ্যাঁ, তার মানে যদি সাপ্লাই না দিত, না দিলে 8 টাকা করেই পুরো লস হতো। 8 টাকা পুরো লস হতো। এখানে খেয়াল করে দেখেন সে 5.5 টাকা রিকভারি হচ্ছে, এটাই অ্যান্সার। ঠিক আছে, তাহলে 2 নাম্বার বি অ্যান্সার ক্লিয়ার। ঠিক আছে, 3 নাম্বার পড়েন, 3 নাম্বার কোশ্চেন পড়েন। A discussion of the organizational and managerial behavior difficulties, if any, inherent in this situation, and the recommendation of Gango president advising him to handle the problem. হ্যাঁ, যে থিওরিটিক্যাল, এটা অঙ্ক নাইকা, থিওরিটিক্যাল কনসেপচুয়াল। এখানে বলতেছে আপনার ডিসকাশন করতে বলছে যে আপনাদের তো যেহেতু এমসিকিউ ডিসকাশন আসবে না, তা আপনি এখান থেকেই আপনি এমসিকিউ সেট করে দিবে আপনাকে, বুঝছেন? সেট করে দিবে ডিসকাশন থেকেই। কি বলছেন? ডিসকাশন অফ দ্য অর্গানাইজেশন এন্ড ম্যানেজার বিহেভিয়ার ডিফিকাল্টি if any inherent in this situation। এই সিচুয়েশনটার মধ্যে ম্যানেজারাল এন্ড বিহেভিয়ার কি প্রবলেম হতে পারে দুই ডিভিশনের মধ্যে? হ্যাঁ, হতে পারে। তো এটা থিওরিটিক্যালি এখানে কিছু আসতে পারে। ম্যানেজার বিহেভিয়ার এই প্রবলেম কি দেখেন, খেয়াল করে দেখেন। এখানে আমি যেটা আলাপ করতে হবে যে বোথ আর প্রফিট সেন্টার। ঠিক আছে, আপনি যদি এখানে খেয়াল করেন, আমরা দেখলাম যে আলটিমেটলি অটোনমাস বডি সবগুলা, তাহলে অ্যাজাক্সের ফুল ক্যাপাসিটি রান করতে এজাজ যদি সেল না করে, ডেফ কোর তার ফিস তো ইনকার হবে। এটার প্রবলেম হলো এটা। হ্যাঁ, কিন্তু যদি আর 5 টাকা সেল করে, ওভারঅল পয়েন্ট ম্যাক্সিমাইজেশন হচ্ছে, বাট কি হচ্ছে? অটোনমি নাম্বার 1 অটোনমি ব্যাহত হচ্ছে। অ্যাজাক্সের অটোনমি ব্যাহত হচ্ছে, ইন্ডিভিজুয়াল প্রফিট কম হচ্ছে, এই পয়েন্ট কম হচ্ছে, যার জন্য সে তার পারফরমেন্সে ইমপ্যাক্ট করবে। দিস ম্যানেজার বিহেভিয়ার ইম্প্যাক্ট। হ্যাঁ, তার পারফরমেন্স ইম্প্যাক্ট করবে এবং তার অটোনমিতে ইম্প্যাক্ট করবে। দিস ইজ দ্য ফার্স্ট। এটাই হলো ম্যানেজারিয়াল এবং বিহেভিয়ারাল যে ইম্প্যাক্ট করবে, এটা বলছে। এগুলো কিন্তু থিওরিটিক্যালি আর জিনিসগুলো কিন্তু আপনাকে সরাসরি এমসিকিউ সেট করে দিতে পারে যে ইম্প্যাক্টটা কোথায় পড়বে আপনার। হ্যাঁ, ইম্প্যাক্ট পড়বে অ্যাজাক্সের ম্যানেজারিয়াল বিহেভিয়ারের উপর ইম্প্যাক্ট পড়বে। তার কারণ কি? কারণ তার পারফরমেন্স ইম্প্যাক্ট করবে এন্ড তার অটোনমি ব্যাঘাত ঘটবে। দিস অ্যান্সার। দেন তারপর পার্টটা কি বলছে দেখেন, তারপরটা and a recommendation to Gano president advising him to handle this problem। আচ্ছা, পরের পার্টটা বলছে জ্ঞানো কর্পোরেশন মূল কোম্পানি মানে বেসে গ্রুপের মতো মূল কোম্পানিকে আপনি রিকমেন্ড করেন। এই সিচুয়েশনে আপনার কিভাবে হ্যান্ডেল করবেন, হ্যান্ডেলটা কিভাবে করবেন, আইডিয়াল সিচুয়েশন সলিউশনটা কি অলরেডি ডিসকাস করছি কিন্তু আমরা, তাই না? এই সিচুয়েশনে মানে আইডিয়াল জ্ঞান কর্পোরেট কি করতে পারে, কি বলতে পারে, কি করতে বলেন দেখি কেউ? না পারলে আপনি সব আলাপ করছি, না পারলে এক্সামে পারবেন কেমনে? এক্সামে তো এগুলো দিবে। স্যার আরেকবার বলুন তো, কোশ্চেনটা বুঝতে পারিনি। কোশ্চেনে বলে এই সিচুয়েশনে যে প্রবলেমটা হলো ম্যানেজার বিহেভিয়ার প্রবলেম হলো দেখছেন, হ্যাঁ, তাহলে এই সিচুয়েশনে এই ওভারকাম এই প্রবলেমটা কিভাবে সলিউশন করতে পারে জ্ঞানকো প্রেসিডেন্ট মানে জ্ঞানকো মূল কোম্পানি গ্রুপটা। এই যে প্রবলেম হলো যে সাপ্লাই না দিলে সমস্যা, প্রফিটের সমস্যা হবে, আবার সাপ্লাই দিলেও সমস্যা। সাপ্লাই না দিলে কি হবে? পুরো গ্রুপের লস হবে। আর সাপ্লাই দিলে আর ডেট তো বন্ধ হয়ে যাবে। আর সাপ্লাই দেয় তাহলে অ্যাজাক্সের প্রফিটাবিলিটি ইম্প্যাক্ট করবে।
এই যে ম্যানেজার বিহেভিয়ার ইম্প্যাক্ট টু ওয়ে প্রবলেম, এই প্রবলেম টু ওয়ে দুজনের প্রবলেম আছে, টু ওয়ে প্রবলেমটা সলভ কিভাবে করা যেতে পারে? মানে গানকো মূল হ্যাঁ প্রোভাইড করবে, কি করবে? গাঙ্গো কর্পোরেশন, ওই কর্পোরেশন মানে গাঙ্গো মূল কোম্পানিটা 2.5 টাকা এজাক্স কে ইয়া করবে, রিফান্ড করবে। ভেরি গুড, এটা দিস ইজ কল আপনার ডুয়াল প্রাইসিং সিস্টেম। ডুয়াল প্রাইস সিস্টেম থাকে, এটা ডুয়াল প্রাইস স্যার। ডুয়াল প্রাইস অর্থাৎ জি স্যার। এজাক্স 7.5 টাকায় পাবে, বাট আর ডেফকো 5 টাকা করেই কিনবে, ঠিক আছে? ও 60 টাকা পারলেও তার কোনো প্রবলেম সলভ হবে, এই 5 টাকা কিনলেও তো প্রবলেম সলভ হবে। 60 টাকা সেলারের জন্য ঠিক করবে 60 টাকা, আর বায়ারের জন্য ঠিক করবে 5 টাকা। দিস কল ডুয়াল প্রাইস সিস্টেম। 2.5 টাকা যে মাঝখানে 2.5 টাকা ডেফকো গানো কর্পোরেশন হেড অফিস এজাক্সকে ভর্তুকি দিয়ে দিবে, ভর্তুকি বলে থাকে, হ্যাঁ, সাবসিডাইজ করে পেমেন্ট করে দিবে, যার জন্য এজাক্সে ইম্প্যাক্ট পড়বে না, ডেফকো ইম্প্যাক্ট পড়বে না, ওভারঅল কোম্পানির প্রফিটটা ইম্প্যাক্ট ডেবিট হবে। দিস ইজ কল ডুয়াল প্রাইসিং। তার মানে গানকো কর্পোরেশন will implement dual pricing system. Dual pricing system implement করলে আপনি প্রবলেমটা সলভ হয়ে যাবে। ক্লিয়ার? এবার কি সবার ক্লিয়ার? ধারণা স্যার ক্লিয়ার। দেখছেন এত বড় কোশ্চেনটা অ্যান্সার কিন্তু ছোট্ট এক্সাম, দেখছেন 3 লাইনের অ্যান্সার, বাট কোশ্চেন অনেক বড়। আসলে এরকমই হয়, বড় কোশ্চেন হয় কিন্তু অ্যান্সার ছোট হয়। হ্যাঁ, এখান থেকে কিন্তু প্রচুর সহজেই কিন্তু আপনার এমসিকিউ থিওরিটিক্যাল পার্ট থেকে সেট করে দিবে যে কোনো সময়। কি পারবেন করতে পরীক্ষা আসলে? কথাই বলেন না, পারবেন? ইনশাআল্লাহ স্যার। আচ্ছা, প্র্যাকটিস করেন, আপনার বইতে অনেক অঙ্কটা প্র্যাকটিস করেন বসে বসে, এইভাবে জাস্ট এই কনসেপ্ট নিয়ে প্র্যাকটিস করবেন যে বায়ার কি করবে, সেলার কি করবে, আর গ্রুপ কি করবে, 3টা পার্ট। এই প্র্যাকটিস করলে আপনারা আস্তে আস্তে শিখতে পারবেন। বাস মাথা রাখবেন যে থিওরিটিক্যাল পার্ট বলে দিয়ে দিচ্ছি আপনাদেরকে, সেটা কিন্তু মাথা রাখতে হবে, ঠিক আছে? আসেন দেন লাস্ট চ্যাপ্টার আমাদের জন্য, যেটা আমাদের আরম্ভ করব আমরা। দিস ইজ দ্য বাজেট। দিস ইজ দ্য বাজেট। দেখা যায় বাজেট, দেখা যায়। জি স্যার। জি স্যার। চ্যাপ্টার 6 পর্যন্ত আমার পার্টে ছিল, হ্যাঁ, 6 শেষ করবো আজকালের মধ্যে, 2 দিন শেষ করে দেবো আমরা হোপফুলি, হ্যাঁ। ভেরি ইম্পর্টেন্ট, এই 6টা একটু বড় চ্যাপ্টার, বড় এই কারণে এখান থেকে আপনার ওই কোশ্চেনটা কি বলে, ওই সিনারিও বেস কোশ্চেন এখান থেকে চান্স বেশি, যে বড় কোশ্চেন যেহেতু। লাস্ট ইয়ারে কিন্তু সিনারিও বেস কোশ্চেনটা এই চ্যাপ্টার 6 থেকে আসছিল। সিনারিও বেস যেটা 20 নাম্বার থাকে বোধহয়, প্রথম কোশ্চেনটা 20 নাম্বার থাকে, এখান থেকে আসছিল। বাজেট জিনিসটা, বাজেট 2টা পার্ট আছে, একটা পার্ট 6 এ, একটা পার্ট 7 এ, বুঝছেন? 6, 7 দুটোই। 7টা আমি কি আছে বলে দেবো আমি, আপনারা অন্য টিচার দেখা দিবেন। 6টা হলো মূল জিনিস, হ্যাঁ, মূল বাজেট, আর 7টা হলো ফ্লেক্সিবল বাজেটটা আছে, হ্যাঁ। ফ্লেক্স একটা পার্ট, বাজেট একটা পার্ট, এক ধরনের বাজেট, ফ্লেক্সিবল বাজেট। বাজেট কন্ট্রোল জিনিস কি? বাই সিম্পল ক্যালেন্ডার অর্গানাইজেশনের মধ্যে বাজেট ডিটেল প্ল্যান acquisition, use of financial and other resources over a specific time period. Its time period, it represents the plan for the future expressed in formal quantitative terms. ঠিক আছে? এই জিনিসটা হলো সিম্পল জিনিস, খেয়াল করে দেখেন। জিনিসটা হলো এক্সেল দেখা যায়, এক্সেল দেখা যায় না, এক্সেল শিট, হ্যাঁ। জিনিসটা হলো বাজেট বর্তমানে প্রেজেন্ট সিচুয়েশন মনে করেন 2021 ডিসেম্বর, তাই না? 31 ডিসেম্বর 31 আজকে এই জায়গায় আছেন, ঠিক আছে?
কি কথা শোনা যায় না কথা আমার? জি স্যার। আজকে আপনি এই জায়গায় আসছেন, হ্যাঁ আচ্ছা, জি স্যার। তাহলে আপনি সারা বছর পরে 1 বছর পরে আপনি থাকবেন কোথায়? 2022 ডিসেম্বর 31। 31 এ থাকবেন, ক্লিয়ার? জি স্যার। আপনি এখন আছেন যারা, আপনি এখানে যারা আছেন, ঠিক আছে? আপনার পজিশন পারফরমেন্স এর পজিশন কোথায় একটা অর্গানাইজেশনের, কমার্শিয়াল অর্গানাইজেশন, কমার্শিয়াল করতেছি আমরা পারফরমেন্স। আমরা যখন নর্মালি কমার্শিয়াল অর্গানাইজেশন মানে আমরা করি, যেটা কমার্শিয়াল মানে বোঝায় যার প্রফিট এন্ড লস তাদের মূল উদ্দেশ্য, অর্থাৎ প্রফিট সেন্টার, সিম্পল কথা প্রফিট ইনভেস্টমেন্ট সেন্টার, হ্যাঁ, উদ্দেশ্য হলো প্রফিট আর্ন করা। এই ধরনের অর্গানাইজেশন বলে কমার্শিয়াল অর্গানাইজেশন, ঠিক আছে? নন ট্রেডিং যেটা, নন ট্রেডিং বাই ডিফারেন্ট টাইপ বাজেট হয়, আমরা যেটা বাজেট করছি দিস কমার্শিয়াল অর্গানাইজেশন, ঠিক আছে? আচ্ছা, যেটা যাদের পারফরমেন্স পয়েন্ট লস দেওয়া হবে। আচ্ছা, তাহলে আজকে যে পজিশন 31 ডিসেম্বরে আইসা সবাই পাবে, পারফরমেন্স পাবে কোথা দিয়ে, কি দেখা পারফরমেন্স কোথায় পাওয়া যায়? 31 ডিসেম্বর আইসা পারফরমেন্স কোন স্টেটমেন্ট দেখলে পাওয়া যায়? কেন ইনকাম স্টেটমেন্ট না? ওইটা লস অ্যাকাউন্টে পারফরমেন্স বোঝা যায় না নাকি বোঝা না? জি স্যার, বোঝা যায়, ইনকাম স্টেটমেন্ট দেখলে বোঝা যায়। তাই এটা বলতে পারেন না কেন? পারফরমেন্স স্টেটমেন্ট বলতে ইনকাম স্টেটমেন্ট কি নরমালি ইনকাম স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো, দুটাই পারফরমেন্স স্টেটমেন্ট এগুলো বলে, ঠিক আছে? ইনকাম সবচেয়ে মেজরে প্রথমে ইনকাম স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো তার থেকে আসে, ইনভেস্টমেন্ট থেকে আসে, হ্যাঁ। ইনকাম স্টেটমেন্ট আমরা পারফরমেন্স স্টেটমেন্ট বলি আমরা, এখান থেকে তার প্রফিট লস কি হলো এখান থেকে পাওয়া যায়, ঠিক আছে? আর পজিশন কোথায় পাওয়া যায়? পজিশন ব্যালেন্স শিটে। রাইট, ব্যালেন্স শিটে। ব্যালেন্স শিট আর ইকুইটি দাও পজিশন স্টেটমেন্ট, ঠিক আছে? মূল এই দুটা। পারফরমেন্স বলতে স্টেটমেন্ট বলতে আমরা ইনকাম স্টেটমেন্ট বা লস অ্যাকাউন্ট বলি, লস অ্যাকাউন্ট, আর পজিশন স্টেটমেন্ট বলে আমরা ব্যালেন্স শিট বা ফাইন্যান্সিয়াল পজিশন, এদের বোঝায়। তাহলে আজকে দিনে খেয়াল করে দেখেন, আজকে দিনে এই দুইটা আমরা জানি যে কোনো কোম্পানির জন্য, মানে আপনার কোম্পানির জন্য এই দুটো জানেন না আপনি আজকে দিনে আজকে কি অবস্থা আপনার জানতে পারবেন না পারবেন না? জি স্যার, জানতে পারবো স্যার। তবে আজকে দিনে আপনার অবস্থাটা কি এই যে আপনি জানেন, ঠিক আছে? যেহেতু হিসাব নিকাশ হয়ে গেছে আপনার, হয়ে গেছে আপনি জানেন। এমন কথা হলো আপনার জার্নি আরম্ভ হবে আগামীকাল থেকে। তার মানে আগামীকাল 2022, হ্যাঁ, জানুয়ারি 1 এখান থেকে আপনার নিউ জার্নি আরম্ভ হবে, তাই না? নতুন বছর হিসেব নিকাশ শুরু হবে। হিসাব নিকাশ কখন হয়? হিসাব নিকাশ হয় যখন আপনার ট্রানজাকশন হয়। কোনো কাজ করেন, ফাংশন করেন। কাজ না করে হিসাব নিকাশ হয় কোনো? বলেন না স্যার, ট্রানজাকশন হলে তো হিসেব নিকাশ আসবে। কাজে না হলে হবে না। তার মানে ট্রানজাকশন আসে করতে হবে, কাজ থেকে আসে, তাই না? জি স্যার। এবং 31 ডিসেম্বর এসে আবার 30 ডিসেম্বর এসে আবার পাবেন পারফরমেন্স, তাই না? পারফরম্যান্স আর ফিনান্সিয়াল পজিশন। তবে এখানে এসে আবার পাবেন ইনকাম স্টেটমেন্ট পাবেন, আবার এখানে এসে ব্যালেন্স শিট পজিশন পাবেন, তাই না? জি স্যার। ব্যাংক পাবেন। এই যে দুইটা, এই ফিগার গুলো আর এই ফিগার গুলো, এই দুটো ফিগার কি সেম হবে না পার্থক্য হবে? স্যার পার্থক্য হবে। আর অবশ্যই পার্থক্য চেঞ্জ হবে না, আলাদা হবে। এই ফিগার আর এই ফিগার পার্থক্য হবে না? আলাদা হবে স্যার, কারণ হ্যাঁ? 2 বছর ইনকাম তার একরকম না হতে পারে। এখন আলাদা না, বলেন। না স্যার, এক হওয়ার কথা না। আচ্ছা, পজিশন বলতে পারে হেলথ বোঝায়, বুঝছেন? আজকে যে আপনার হেলথ আছে, হেলথ পজিশন আছে, ওজন আছে, ইয়ে আছে, হ্যাঁ, 1 বছর পরে সেম থাকবে হেলথ আপনার? না স্যার, না থাকতে না পারে। স্যার। থাকবে না, না থাকতে থাকবে না, চেঞ্জ হবে, হ্যাঁ, চেঞ্জ হবে, সামান্য হলেও চেঞ্জ হবে। আচ্ছা, খেয়াল করেন কারণ কি চেঞ্জটা হলো এই জার্নি, এই যে এরিয়াটা আছে, খেয়াল করে দেখেন, এই এরিয়াতে আপনার কিছু কাজ করেন না,
তার মানে এখানে আপনি অ্যাক্টিভিটি করেন, অ্যাক্টিভ মানে কাজ। হ্যাঁ, আপনি এই ইয়েতে এসে এই সময়টায় সারা বছর ধরে কাজ করেন, যে কাজগুলো করেন সে কাজগুলো হ্যাঁ যখন এক্সপ্রেসড ইন মনিটারি টার্ম তখনই কিন্তু এগুলো এটার সাথে পারফরমেন্সের সাথে এগুলোর সাথে অ্যাডজাস্ট হয়ে এটা হয়। কারেক্ট? ঠিক বলছে? হ্যালো, স্যার সারা বছরের কাজগুলো করবেন আপনি। হ্যাঁ, কাজগুলো যদি আপনি টাকা অ্যামাউন্টে প্রকাশ করতে পারেন, আপনি কাজ কিরম কমার্শিয়াল অর্গানাইজেশন মনে করেন, কমার্শিয়াল কি কাজ করে? কোনো কিছু রমেশ পারচেস করে, তাই না? পারচেস রমেশ কি করে, এটাকে ম্যানুফ্যাকচার করে, মনে করেন ফার্নিচার কোম্পানি, রমেশ কাঠ পারচেস করলো, গাম পারচেস করলো, হ্যাঁ সব পারচেস করলো, পারচেস করে সে করলোকে ফ্যাক্টরির ভিতরে সে প্রোডাকশন করে, এই অ্যাক্টিভিটি এগুলো ধীরের কোনো অ্যাক্টিভিটি। তার মানে কি, সে পারচেস করে, র মেটেরিয়ালস পারচেস করে, হ্যাঁ তারপরে ম্যানুফ্যাকচার করে, দেন সেল করে, সারা বছর এই কাজগুলো করে, দিয়ে কোনো অ্যাক্টিভিটি কাজ এগুলা নাকি? স্যার দেখেন, তাহলে এই কাজগুলো করে সে পারচেজ করলো, ম্যানুফ্যাকচার করে, সেল করে, এই কাজই তার যদি ম্যানুফ্যাকচার কোম্পানি হয়। আর ওয়েট আর সি ফার্ম হলে কি করবো, সারা বছর ওয়েট করে, রিপোর্ট করে, এইগুলো করে, তাই না? কাজ করে। এই যে কাজগুলো আমরা যখন টাকা অ্যামাউন্টে প্রকাশ করি, কাজগুলোকে অ্যাক্টিভিটিকে টাকা অ্যামাউন্টে প্রকাশ করা যায়, যায় কতটা পারচেজ করলেন, কতটা ম্যানুফ্যাকচার, হ্যাঁ আপনি টাকার অঙ্ক পরিমাপযোগ্য। হ্যাঁ, তাহলে ম্যাক্সিমাম আপনার কিছু জিনিস আছে কোয়ান্টিটি টার্ম, সবগুলো কোয়ান্টিটি টার্ম এক্সপ্রেস করা যায়, কিছু আছে টাকা অ্যামাউন্টে করা যায়, কিছু টাকা অ্যামাউন্টে না করে আপনার ডুয়াল হয়, তাই মানে কোয়ান্টিটি টার্ম হয় বাট নট টাকা। ফর এক্সাম্পল, লেবার কত ঘন্টা কাজ করলো, এই ঘন্টা কাজ করলে দিস কোয়ান্টিটি অ্যামাউন্ট, বাট ঘন্টাটা টাকা অ্যামাউন্টের না, তাই না? তাহলে আপনি দুইটা প্রকাশ করা যায়, আপনি কোয়ান্টিটি টার্ম লেবার কত ঘন্টা কাজ করছে একটা ইস্যু, একটা এই কত ঘন্টার কাজের প্রাইস কত, যখন প্রাইসটা করেন তখন দিস ইজ মাইনে অ্যামাউন্ট, তাই না? তার মানে এই ইস্যুগুলোকে দু টার্ম হয়, কোয়ান্টিটি টার্ম, খেয়াল করে দেখেন, কোয়ান্টিটি টার্ম তার মানে এক্সপ্রেসড ইন কি, এক্সপ্রেসড ইন ফিগার, নাম্বার। কোয়ান্টিটি তার মানে এই অ্যাক্টিভিটি গুলো আপনি কোয়ান্টিটি টার্মে নাম্বারে প্রকাশ করেন। হ্যাঁ, নাম্বারটাকে আবার মনিটারি টার্মে কনভার্ট করা যায়, টার্ম কনভার্সন। যখন নাম্বারটা মনিটারি কনভার্সন হয় তখনই কিন্তু এই যে মনিটারি টার্ম, তখন মনিটারি এই মানিগুলো, মনিটারি টার্মগুলো এটার সাথে অ্যাডজাস্ট হয়ে এটা চলে আসে। কি সবাই এগ্রি করেন? এগ্রি করেন না? জি স্যার। ক্লিয়ার? যা বললাম ক্লিয়ার? জি স্যার। এই জিনিসটা বাজেট, এই যে বাজেট না, অ্যাকচুয়াল ধ্যান, এই যে কাজগুলো, হ্যাঁ এই কাজগুলো আমরা কি করছি, আমরা কি করে পাবো, আমরা এট দ্য এন্ড অফ দ্য ইয়ার পাবো, অ্যাকচুয়ালটা পাবো, তাই না? কিন্তু অ্যাকচুয়াল করার আগে বছরের প্রথমে কিন্তু অর্গানাইজেশন গুলো প্ল্যানিং এন্ড কন্ট্রোল টুল বলে, বাজেট প্ল্যানিং কন্ট্রোল টুল, কেন প্ল্যান করে আপনি নেক্সট ইয়ার আমি কি কাজ করব, কত প্রফিট, এখান থেকে কত প্রফিট আর্ন হবে, এই যে প্ল্যান করে। হ্যাঁ, কি কাজ আমি কত প্রোডাকশন করবো, আমি হ্যাঁ কত প্রোডাকশন করব, কত আমি বাই করতে হবে, আমাকে কত সেল করতে হবে, কোন প্রাইস করতে হবে, এভরিথিং অর্গানাইজেশন ফিউচারে প্ল্যান করার জন্য, কন্ট্রোল করার জন্য একটা প্ল্যান করে, ফিউচার প্ল্যান করে। হ্যাঁ, যা নেক্সট ইয়ারে আজকে বসে বসে আমি 1 তারিখে নেক্সট 1 বছর কি কাজ করব প্ল্যান করা হয়। আপনি পরীক্ষা প্রিপারেশন নেন, পরীক্ষার আগে আপনি প্ল্যান করেন না, কখন কি করবেন না করবেন, প্ল্যান করেন না, করেন না? জি স্যার, প্ল্যান করি স্যার। প্ল্যান করেন না?
তার মানে পরীক্ষার আগে আপনি প্ল্যান করে রাখেন যে কোন দিন কি পড়বেন, কোন দিন কি পড়বেন, কোথায় পড়বেন, কি পড়বেন, সব প্ল্যান করে রাখেন। সবাই কিন্তু সব অর্গানাইজেশন কিন্তু ইন্ডিভিজুয়াল বলেন, অর্গানাইজেশন কোম্পানি বলেন, এন্টিটি বলেন, সবাই কিন্তু প্ল্যান গুলো করে। হ্যাঁ, সব প্ল্যান গুলো করে। এই প্ল্যান গুলো সবাই করে তার ফিউচার কেন করে? ফিউচার অ্যাক্টিভিটি গুলোকে, তার পারফরমেন্সকে এন্ড পজিশনকে ইমপ্রুভ করার জন্য। আপনি প্ল্যান ছাড়া যান তাহলে কিন্তু পারফরমেন্স বলেন, পজিশন বলেন, ওটা কোনোটাই কিন্তু আপনি ইমপ্রুভ ভার্সন হবে না। হ্যাঁ, ইমপ্রুভ মানে ইচ্ছা মতো আপনি যদি মনে করেন আর পরীক্ষা দিয়ে যাবেন, হ্যাঁ, পরীক্ষা আগে যদি প্ল্যানটা না থাকে কখন কি করবেন, না প্ল্যান থাকে না, ঠিক আছে, আমি পড়তে ইচ্ছা মতো পড়ে থাকলাম, হ্যাঁ, দিয়ে পরীক্ষা আসলে পরীক্ষা যাবো না, এভাবে যদি যান তাহলে দেখবেন আপনি সাকসেসফুল হবেন না। আপনি দেখবেন যে হয়তো একটা স্যার পড়তেছেন, একটা স্যার পড়তে হয়তো দেখা যায় সব দিন পার করে দিচ্ছেন, হয়তো টেস্ট পড়তে করতে হচ্ছে, ঠিক আছে, টেস্ট পড়তে পড়তে সব পরীক্ষা চলে আসছে, কারণ দেখবে আপনার অ্যাকাউন্টিং, ম্যানেজ ইনফরমেশন কোনো কিছুই পড়া হয় না। কি ঠিক বলছি আমি? স্যার। হ্যাঁ, ঠিক আছে। স্যার, তার মানে আপনি যে প্ল্যান না করেন, অ্যাক্টিভিটি প্ল্যান না, ফিউচার অ্যাক্টিভিটি প্ল্যান না করেন, তাহলে কিন্তু আপনি দেখবেন যে আপনার কাজগুলো মানে সাকসেসফুল হবেন না, অর্থাৎ পারফরমেন্স ও পজিশন দুটোই কিন্তু খারাপ হয়ে যাবে। হ্যাঁ, এই জন্যই কিন্তু করা হয় কি, যে অ্যাক্টিভিটি গুলো, যে কাজগুলো করবো আমরা, কত কিনবো, কত বেচবো, কত অ্যাক্টিভিটি গুলোকে আগে প্ল্যান করা হয়। হ্যাঁ, প্ল্যান করার পরে প্ল্যানটাকে যখন কনভার্ট করে মানি ভ্যালুতে, মনিটরি অ্যামাউন্ট, টাকা অ্যামাউন্টে, দ্যাট ইজ কল্ড বাজেট। অর্থাৎ আমি আজকে প্ল্যান করলাম কি কাজ করব, এই কাজগুলো কত কাজগুলো করলাম, করার পরে এই প্ল্যানটাকে আমি কনভার্ট করলাম টাকা অ্যামাউন্টে। বাজেট অলওয়েজ এক্সপ্রেস ইন টোটাল টাকা অ্যামাউন্ট, কথা রাখবেন। Budget always expressed in total টাকা amount, and budget are prepared with the help of standard cost. এটা কস্ট থেকে হেল্প করে। যেমন স্যার কস্ট মনে করেন প্ল্যান করলাম, হ্যাঁ, যা প্রোডাকশন করব তার জন্য 10,000 লেবার আওয়ার লাগবে, মনে করেন প্ল্যান করছেন। নেক্সট ইয়ারে যা প্রোডাকশন করব 10,000 লেবার আওয়ার লাগবে, খেয়াল করে দেখেন, লেবার আওয়ার লাগবে। হ্যাঁ, 10,000 লেবার আওয়ার, 10,000 এটা কিন্তু স্ট্যান্ডার্ড কস্টিং এর পার্ট। হ্যাঁ, একটা পার্ট হলো 10 লেবার আওয়ার লাগলে আপনার পার আওয়ার কত ঘন্টা, কত টাকা দিব আমি, তাহলে আমরা তো একটা ফোরকাস্ট করলাম 12 টাকা। হ্যাঁ, 12 টাকা, খেয়াল করে দেখেন, দিস অলসো প্ল্যান 12 পার ডাইরেক্ট লেবার আওয়ার আমরা খরচ করবো আমরা। এই দেখেন দি স্ট্যান্ডার্ড কস্ট স্পেস ইন অলওয়েজ প্রিডিটারমাইন্ড কস্ট, তাই না? স্ট্যান্ডার্ড কস্ট, তাহলে স্ট্যান্ডার্ড কস্ট হেল্প নিয়ে কিন্তু বাই তৈরি করা হয়। তার মানে কি, বাই টোটাল কত হবে, তাহলে টোটাল কত আমি লেবার খরচ করবো আমি 12,000 ইন্টু 10,000 ইন্টু 12, তার মানে বাজেট হবে লেবারের পিছনে এত টাকা, বাজেট ফর লেবার। খেয়াল করে দেখেন, লেবার কস্টের জন্য এত টাকা বাজেট হলো, তাহলে বাজেটটা বের করলাম উইথ দ্য হেল্প অফ স্ট্যান্ডার্ড কস্ট। হ্যাঁ, স্ট্যান্ডার্ড কস্ট আমি 12 টাকা স্ট্যান্ডার্ড কস্ট আমি ঠিক করছি, প্রিডিটারমাইন্ড কস্ট করে এখানে এই স্ট্যান্ডার্ড কস্ট হেল্প করে আমি কিন্তু তার বাইরের স্ট্যান্ডার্ড কস্ট দুটোই কিন্তু প্ল্যানিং এন্ড কন্ট্রোল টুল। প্ল্যানিং টুল কি হবে, দেখেন, খেয়াল করেন, যে প্ল্যান করলাম নেক্সট ইয়ার কি করবো আমি কাজগুলো, সে প্ল্যান করলাম, দ্যাট ইজ হোয়াই ডিভাইস কল প্ল্যানিং টুল। কন্ট্রোল টুলটা কি, কন্ট্রোল কেন হয়, কন্ট্রোল এই কারণে বাজেট যে প্ল্যান করলাম যখন, খেয়াল করে দেখেন, সাথে কিন্তু অ্যাক্টিভিটি গুলো মনিটর করা হয়। অ্যাক্টিভিটি কি, কাজগুলো, মনে করেন সারা বছরের জন্য আমি বাজেট করছি, কি করবো আমি, হ্যাঁ, বাজেটগুলো করা হয় না, আপনার মান্থলি ব্রেকডাউন করা হয়, মানে প্রতি মাসিক কত কি কাজ করবো। 12 মাসের বাজেট তো নর্মালি বাজেট হয় 1 বছরের, নর্মালি, হ্যাঁ, 1 বছরের হয়, 1 বছর করে এটা ব্রেকডাউন করা হয়, কেউ মান্থলি করে, কোয়ার্টারলি ব্রেকডাউন করে, 1 বছরটাকে ব্রেকডাউন করে মান্থলি, কোয়ার্টারলি। এখন যখনই আপনার মনে করেন এখানে বাজেটটা ব্রেক 3টা কোয়ার্টারলি করে ব্রেকডাউন করতে হবে, তার মানে মার্চ মধ্যে 1 কোয়ার্টার, ঠিক আছে,
তা জুন, তারপরে জুন পর্যন্ত এক কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, সেপ্টেম্বর পর্যন্ত এক কোয়ার্টার, এন্ড লাস্টে ডিসেম্বর লাস্ট ফাইনাল কোয়ার্টার। ঠিক আছে, মনে করি এইভাবে 4টা কোয়ার্টারে আপনার ব্রেকডাউন বাজেটটাকে পুরো এক বছর বাজেটটাকে 4টা কোয়ার্টারে মনে করেন ব্রেকডাউন করা আছে, ভাগ করা আছে। তাহলে যখন মার্চ কোয়ার্টার যখন শেষ হয়, হ্যাঁ, তখন অর্গানাইজেশন দেখে আমার যে মার্চ কোয়ার্টার বাজেট ছিল মনে ছিল তার সাথে ডেভিয়েশন কিছু কত হয়েছে, ডেভিয়েশন কত হয়েছে, ডেভিয়েশন, এই যে ডেভিয়েশন কত হয়েছে, যখন ডেভিয়েশনটা বের করে, হ্যাঁ, তখন মনে করেন মার্চ কোয়ার্টার পর্যন্ত আমার প্রফিট টার্গেট ছিল 10 লাখ টাকা, দেখা গেছে মার্চ কোয়ার্টার প্রফিট হয়েছে 8 লাখ টাকা। তার মানে কি ডেভিয়েশন 2 লাখ টাকা, 2 লাখ টাকা শর্টফল হয়েছে। এই শর্টফলটা তাহলে করা হয় কি, এখানে আসা কন্ট্রোল টুল এখানে আসে। 2 লাখ শর্টফল কেন হইলো, কিভাবে রিকভার করা যায় পরবর্তী কোয়ার্টার গুলোকে, তার জন্য স্পেশাল মেজার নেওয়া হয়, ভিন্ন ধরনের অ্যাক্টিভিটি অ্যাকশন নেওয়া হয়, দ্যাট ইজ কল কন্ট্রোল টুল। এদের কন্ট্রোল প্ল্যান ছিল আমাদের মানে 10 লাখ হচ্ছে 8 লাখ, এই যে ডেভিয়েশন বের করে কারেক্টিভ অ্যাকশন নেওয়া হয়, কারেক্টিভ অ্যাকশন নেওয়া হয় যাতে করে এই পুরো ইয়ারলি বাজেট অ্যাচিভ হয়। দ্যাট ইজ হোয়াই বাজেট ইজ কল প্ল্যানিং টুল অ্যাজ এ কন্ট্রোল টুল। বলেন কার সমস্যা আছে কিনা, দেখবো বললাম প্ল্যানিং টুল এন্ড কন্ট্রোল টুল বললাম, তো সমস্যা আছে কিনা? কে কথা বলেন না? আচ্ছা, বুঝতে পারছি। বুঝতে পারছেন? স্যার আজকে একটু শেষ করে দেওয়া যায় না? হ্যাঁ, কে আজকে শেষ করে দেওয়া যায় না স্যার? আজকে শেষ করলে কালকে 12টার মধ্যে করতে পারবেন। স্যার আজকে তো নতুন ইয়েতে 21 সাল শেষ, 22 সাল শুরু হবে। স্যার আজকে হবে একটু আগে শেষ করে দেন না। আজকে শেষ করলে কালকে রাত 12টার মধ্যে করতে পারবেন, বলেন বাড়ি থাকলে বল, কালকে ক্লাস শেষ করবো। এই বাইরটা অনেক বড়, কিন্তু বড় আগামীকাল কি আপনার ক্লাস আছে? হ্যাঁ, আমি ক্লাস আছে স্যার আগামীকাল আমি শেষ করে দেবো। আমার চ্যাপ্টার 6 পর্যন্ত আগামীকাল আমার আপাতত শেষ করে দেবো আগামীকাল, বুঝছেন? তাহলে আগামীকাল আজকে যদি আর্লি শেষ করতে চান আগামী 12টার মধ্যে করতে হবে। আজ আজকে বলেন আমার। স্যার এত লং টার্ম ক্লাস করতে পড়ার সুযোগ হয় না স্যার। হ্যাঁ, এত লং টার্ম ক্লাস করলে তো স্যার পড়ার সুযোগ পাই না। এইভাবেই পড়তে হবে। আপনারা তো আরামে ক্লাস করেন, আমাদের সময় আমরা যখন পড়ালেখা করছি, আমাদের কেটে পরীক্ষা জানেন কে পরীক্ষা হয়েছে? আমাদের এক্সাম সিস্টেম আপনারা জানেন না। মনে করেন আমাদের ইয়ে ছিল, এই মনে করেন সাবজেক্ট ছিল মনে করেন P2 তে 6টা, হ্যাঁ, সাবজেক্ট 6 সাবজেক্টের মধ্যে আপনার পরীক্ষা আরম্ভ হইতো মনে করেন স্যাটারডে আরম্ভ হইতো, কোনো গ্যাপ নাই। পরের দিন একটা দেখেন, খেয়াল করেন, টুইসডে, ওয়েডনেসডে এন্ড থার্সডে। এই কয়দিন হলো? 6 দিন, 6 কন্টিনিউ 6 দিন 6টা পরীক্ষা, ঠিক আছে? কোনো গ্যাপ নাই, প্রথম কথা। দ্বিতীয় হলো আপনি যদি একটা সাবজেক্ট প্রতি সাবজেক্টে মনে করেন আমরা প্রায় 70 করে, ঠিক আছে, 70, 80, 90% কোনটায় মনে করেন? স্যার একটা ফেল মানে সবগুলো আবার দিতে হইতো নাকি? একটা সাবজেক্টে মনে করেন আপনি পাইছেন মানে 38 পাইছেন, 45 তো 38 পাইছেন। অনলি দুইটা নাম্বার না পাওয়ার কারণে আর পুরো সাবজেক্টে ফেল, প্রসেস ফেল। সবগুলো আবার দিতে হবে? জি স্যার, দিচ্ছি। আবার সবগুলো দেওয়া লাগে আপনাকে। দ্যাট ওয়াজ আমার টাইম, বুঝছেন? নাম্বার 1। নাম্বার 2, আপনাদের এখানে তো একটা বই পড়লে হয়ে যায়, মানে ম্যানুয়াল পড়লে হয়ে যায়। আমাদের সময় কোনো ম্যানুয়াল ছিল না, মানে কোনো সিলেবাস ছিল, সিলেবাস অনেক টাফ সিলেবাস ছিল, আর কোনো একটু বই ছিল না, বুঝছেন? কোথায় ইন্ডিয়ান বই, কোথায় তাদের আইসিএম সাথে করে ছিল না, বুঝছেন? এই বই ছিল না, ম্যানুয়াল কিছু ছিল না। যে যেখানে পারছে ইন্ডিয়ান বই, আমেরিকান বই, ব্রিটিশ বই, সমস্ত বই
10-12টা বই পড়ে কখন করতে পারছি কোনো কোশ্চেন কমন নাই, বুঝছেন? এই যে কোশ্চেন আপনি দেখালাম এত বড় কোশ্চেন, যে স্যারের মনে হয় নেট প্রবলেম। সাদ্দাম ভাই স্যার তো শেষ করবো না মনে হয়। স্যার না, না। ভালোভাবে কইলাম যে ক্লাসটা শেষ করে দেন। না না স্যার কি শুনুন না, স্যারের নেট প্রবলেম সম্ভবত। তাহলে কি আজকে বেরিয়ে যাব নাকি কি বলেন? দেখেন আছে কি আর 2-4 মিনিট, নাহলে ক্লোজ করে দেন। আমি বের হলে কিন্তু সবাই বেরিয়ে যাবেন। ওটাই আর 2-4 মিনিট দেখেন স্যার আর কানেক্ট করে কিনা, স্যার তো কানেক্ট করতে পারে না বেরোই না। স্যারকে বল সাদ্দাম ভাই, হ্যাঁ হ্যাঁ স্যারকে দেখি আরেকবার রিকোয়েস্ট করে দেখতে পারেন। না স্যার আসুক, দেখা যাক। কালকে স্যার আবার আসবে। ভাই কালকেও কি বের হয়ে গেলে এটা স্যার মাইনে সুভাষিস বসু ওনার ক্লাস আছে আগামীকালও ট্যাক্স? না 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 আগামীকাল সম্ভবত শুধু স্যারের ক্লাস তো টানা 3 ঘন্টা থাকে। না না বলতে, ও আচ্ছা এই স্যারের ক্লাস না? হ্যাঁ এই স্যার একটা পিরিয়ডই, একটা পিরিয়ডে শেষ করব। ওই যে বললো না সিলেবাস কমপ্লিট কালকে। ভাই কালকে আসবেন স্যার, শেষ করুক, শেষ করা দরকার, তারপর আমি নতুন যাই হোক কোনো কথা না বলি। এবারে তো ভাই দেখি এমসিকিউ তে ভালো রেজাল্ট করতে বুঝলাম না ভাই, সবাই দেখি সেরকম। ভাই ও ইয়া অনেকেই পাস করছে না, বেশিরভাগ পাস করছে নাকি? হ্যাঁ হ্যাঁ ভাই সাদ্দাম ভাই, হ্যাঁ হ্যাঁ ভাই আমাদের ফার্মে হ্যাঁ মানে আমার এক জুনিয়র আর কি, মানে সে ওই একটা মেয়ে, হ্যাঁ। সে ফার্স্ট টাইম 4টা পরীক্ষা দিয়েছে, 4টায় পাস করে ফেলছে। কি কোন ভাই, তাহলে তো এইবার না, দরকার ছিল। আমি সে অবাক হয়ে অবাক, কালকে রেজাল্ট দিছে না, কালকে হ্যাঁ গতকাল দিছে। এই 4টা এমআই ল, এই যে বিজনেস এন্ড ফাইন্যান্স, আর একটা হচ্ছে এই যে আরেকটা কি জানি মনে করতে 4টা দিয়েছে, 4টায় পাস করে ফেলছে। কি বলেন ভাই, তাহলে তো আমরা পারবো ইনশাআল্লাহ, সমস্যা আবার নেই। স্টুডেন্টে এবার অনেক কোশ্চেন ইজি হতো, স্টুডেন্টে ম্যাক্সিমাম পাস করে ফেলছে একবারে। আর ডোন্ট ওয়ারি, আপনাকে ভাই আপনি কোন ফার্মের ভাই? আমি আতা খান ভাই। হ্যাঁ আতা? আমি আতা খান। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। না আমাদের পড়াশোনা করলে হয়ে যাবে বুঝছেন ভাই, একটু হার্ড ওয়ার্কিং করতে হবে। একটু পড়াশোনা করলে আমার মনে হয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এছাড়াও হয়ে তাইলে মনে হয় ভালো হয়েছে, রেজাল্টের এটা মনে হয় ভালো হয়েছে এমসিকিউ না এর জন্য। এছাড়াও এবার একটু মানে এমসিকিউ তো এবার ফার্স্ট টাইম তো, এই কারণে কোশ্চেন মোটামুটি হয়তো বা এবার একটু ইজি করছে, নেক্সট টাইম থেকে হয়তো বা আরো হার্ডলি করে ফেলবে ভাই এমসিকিউ যে পাসটা, এটা হয়তোবা বেশি পাস করবে, হ্যাঁ হয়তোবা আপনার